আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই হয়তো অবগত আছেন, ধানমন্ডি ৩২ নম্বরে যে ঘটনাটি ঘটেছে এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা মিছিল, মিটিং, আন্দোলনের অনেক প্রকারের ডাক দিয়েছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, শেখ হাসিনার যে কোনো ইস্যুতে ভারত বিবৃতি দেয়, কিন্তু এইবার ৩২ নম্বরের এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে 2 দিন পার হয়ে গেল, ভারতের কোনো বিবৃতি নাই। বিষয়টা একটু অন্যরকম লাগতেছিল পার্সোনালি আমার কাছে। কিন্তু ভারত এইবার মুখ খুলছে। হাসিনা আপার কিছু হবে আর ভারত কথা বলবে না, এটা মানা যায় না। চিন্তা করতে পারেন, যে শাওনের বাসায় অ্যাটাক হওয়ার কথা ছিল, সেই শাওনকে বাঁচানোর জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, এমন সংবাদ আমাদের হাতে আসছে। বিশ্বাস না হয় সাংবাদিক ইলিয়াসের পেজে যান, গিয়ে সেখানে সেই তথ্যটা আপনারা পাবেন। এবং সেই সাথে প্রথম আলোর অফিসকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রোটোকল দেওয়া হয়েছিল। বিনিময়ে আমরা কি পাইছি? গাজীপুরে ছাত্রদের উপরে আবার নির্যাতন চালানো হচ্ছে। বেনজির সাহেবের কল রেকর্ডে কী বলা হচ্ছে? আপনারা মাঠে নামেন, পুলিশ আমাদের সাথে থাকবে। এরকম যখন ঘটনা ঘটতেছে, বাংলাদেশের বিপ্লবী সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে এটা আমার বুঝে আসতেছে না। গতকাল অবশ্য গাজীপুরের 3 জন এসপি, ডিসি এদেরকে গ্রেফতার করা হয়েছে। এটা করলে হবে না, বিপ্লবী সরকারকে বিচার নিশ্চিত করতে হবে। আপনি কি মনে করেন? আপনার একটা ছোট্ট মতামত দিবেন। বিপ্লবী সরকারের কাছে বর্তমান সময়ে আপনি কি দাবি করেন, এটা অবশ্যই একটু কমেন্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন এই ৩২ নম্বরকে কেন্দ্র করে, ৩২ নম্বরের আয়নাঘর, ৩২ নম্বরকে ভাঙচুর, গুড়িয়ে দেওয়া নিয়ে ভারতের যে স্পষ্ট বার্তা আসছে, এটা কি শেখ হাসিনার পক্ষে গেল না শেখ হাসিনার বিপক্ষে গেল? বিষয়টা জানা দরকার। ভারত কি হাসিনা আপার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, নাকি তাদের বন্ধুত্ব তলে তলে ঠিকই আছে, তারা নতুন করে আবার পরিকল্পনা করতেছে দেশের ক্ষমতায় বসার? আজকের ভিডিওটি দেখলে পরিপূর্ণ জানতে পারবেন। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে শেখ হাসিনার যারা বিচার দাবি করেন তারা অবশ্যই একটা লাইকের মাধ্যমে জিনিসটা সকলকে বুঝিয়ে দিবেন। চলেন ভারত কি বিবৃতি দিল বিস্তারিত জানতে থাকি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। একদিনের ব্যবধানে তিনি 2টি লাইভে যুক্ত হয়ে ছাত্র সমাজ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এতে তাকে ঘিরে জনমনে তৈরি হয় ক্ষোভে আগুনের ঘি ঢেলেছেন তিনি নিজেই, যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বাড়িটি গুড়িয়ে দিয়েছেন। এদিকে দিল্লিতে বসে হাসিনা কিভাবে লাইভে যুক্ত হয়েছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। এর মধ্যেই এবার ধানমন্ডি 32 নম্বরের ঘটনায় মুখ খুলেছে ভারত। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। গণঅভ্যুত্থানের 6 মাস উপলক্ষে দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবুও থেমে থাকেননি শেখ হাসিনা। ঠিকই বুধবার রাতে লাইভে যুক্ত হয়ে ভাষণ দেন। যদিও তার আগেই পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ধানমন্ডি 32-এ জড়ো হন এবং গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালাতে থাকেন। এক পর্যায়ে অগ্নিসংযোগ করে ও বুলডোজার এবং এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাড়ি, যা ফলাও করে প্রচার করে বিশ্ব মিডিয়া। এদিকে গুম, খুন আর গণহত্যার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন রাজনৈতিক কর্মকাণ্ড না চালায় তার জন্য দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তাই তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে সেই দায় ভারত সরকারকেই নিতে হবে। এরপরেও হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে ভাষণ দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে বৃহস্পতিবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, হাইকমিশনার এখন নেই, তাই ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না।
অন্যদিকে এবার ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও রণধীর জয়সওয়ালের এক্স অ্যাকাউন্টে এই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতার সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। ভারত এই ভাঙচুরের তীব্র নিন্দা জানায়। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আমি এই টপিকে আর কথা বলবো না। আমার একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেই টপিকে আমি কিছু কথা বলবো, যদি সময় থেকে শুনবেন। আমরা তো আসলে প্রতিবেদনগুলো দেখাই, কিন্তু একটা প্রতিবেদন দেখালেও অনেক ধরনের নিউজ আমরা করতে পারি না। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অবজারভেশন করি এবং সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি, যে কথাগুলো আমি এখন আপনাদেরকে বলতেছি। সার্জিস আলম ভাই ফেস দ্য পিপলের একটি লাইভে গতকালকে তিনি একটা কথা বলছেন, যেই কথাটা শোনার পরে অনেক বিএনপির নেতাকর্মীরা চিন্তায় পড়ে গেছে এবং সেটা শোনার পরেও অনেকের চোখ কপালে উঠে গেছে। কত টাকার বিনিময়ে কি মানে ওয়াদা হয়েছে, ওয়াদা করানোর পরে বিএনপির বাড়িতে কোন নেতাকে কতদিন আশ্রয় দিচ্ছে, কত টাকার বিনিময়ে, সব কিছু লিস্ট ডাউন সরকারের হাতে হয়ে গেছে। এটা সার্জিস আলম ভাইয়ের কথা। বিএনপি তাদের ঐতিহ্য ভুলে গেছে, তাদের উপরে এরকম নির্যাতন করা হয়েছে, তারপরেও এখন তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, আওয়ামী লীগকে নিয়েই সাথে চলতে চায়। এটা নাকি তাদের রাজনীতি ভাই অত বুঝি না, মাথাও নেই। তবে যতটুক দেখতেছি বুঝতেছি, বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বিএনপিকে মানুষ ভালোবাসে, অনেক বড় একটা দল। এই সময় তাদের যদি আওয়ামী লীগের বিপক্ষে তাদের অবস্থান থাকতো, জনগণ তাদেরকে ভালোবাসত। জনগণই ক্ষমতার মূল উৎস, মূল শক্তি। এটা যদি বিএনপি এখনও না বোঝে, 15 বছর স্বৈরশাসককে যেভাবে হটাইছে, বিএনপি তো আর এরকম কখনো করে নাই, করার পরিকল্পনাও করবে না। সেইখান থেকেও বিএনপির শিক্ষা হয়নি। তারেক রহমান সাহেবের কথা আমার খুব ভালো লাগে। আমি আবারও বলতেছি, কোনো দলবল করিনি, কিন্তু তার কথাগুলি স্পষ্ট এবং খুব যৌক্তিক কথা বলে। কিন্তু তার নেতাকর্মীরা এই ধরনের উল্টাপাল্টা কথা বলে। এখন আমাদের এই 24-এর যে স্বাধীনতা, যে সংগ্রাম, যে বিপ্লব, এটাকেও নেতাকর্মীরা স্বীকৃতি দিতে চাচ্ছে না। এই স্বীকৃতিটাও তারেক রহমানকে দিতেছে তারা। তো বলবো কি, আসলে এটা আসলে বলার মতো কিছু থাকে না। গাজীপুরে যে ঘটনাটা এই সময় ঘটলো, এটা কি ঘটার, এই সময় কি এই কাজটা ঘটার দরকার ছিল খুব বেশি? এই জিনিসটা আমার বুঝে আসে না। এবং বিপ্লবী সরকার, বিপ্লবী চেতনা যে এখনও সাধারণ জনগণের মনে আছে, এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য 32 নম্বরকে ঘুরিয়ে দেওয়াটাই যথেষ্ট বলে মনে করছি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা হাঙ্গা দাঙ্গা অনেক কিছু করার চেষ্টা করতেছে। যেই সমস্ত পুলিশ প্রশাসনের ভাইরা তাদেরকে প্রোটোকল দিতেছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত 2-1টারে ফাঁসি দিয়ে দেন, 2-1টারে আজীবন জেল দিয়ে দেন, রিমান্ড দিয়ে দেন, তাদের হাতে হ্যান্ডকাপ লাগায় নিয়ে আসেন, একটু চিত্রগুলো দেখান, তাইলে দেখবেন তারা সোজা হয়ে গেছে, সাহস পাবে না। আর দ্বিতীয় কথা, প্রথম আলোকে নিয়ে এত ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আসিফ নজরুলকে বলে এই দায়িত্ব আমার না, তো দায়িত্ব কার? এই জিনিসগুলো আমি বুঝি না আর কি। তো দেশের এই যখন পরিস্থিতি, শেখ হাসিনা মোদির সম্পর্ক ঠিকই আছে, তারা শেখ হাসিনাকে অবশ্যই বাঁচাবে, এটাই হচ্ছে মোদির লাস্ট কথা। কারণ শেখ হাসিনা নিজেই বলছেন যে আমি যতটুকু ভারতকে দিয়েছি, ভারত আজীবন মনে রাখবে। তো মনে রাখতেছে, এটা স্বাভাবিক। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।